ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে এখন শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। আড্ডা, গান আর নতুন জীবনের উল্লাসে চারপাশ মুখরিত। কণা এই ভিড়ের মাঝে নিজেকে বড্ড বেমানান মনে করে। ভার্সিটিতে ভর্তি হওয়ার 1 সপ্তাহ পেরিয়ে গেছে, অথচ এখনো তার কোনো বন্ধু হয়নি। কলেজে থাকতে বন্ধুদের কত বড় সার্কেল ছিল তার, কিন্তু ভাগ্যের পরিহাসে সেই বন্ধুদের অনেকেরই বিয়ে হয়ে গেছে। আর কণা একাই তার কলেজ থেকে এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠে পড়ার সুযোগ পেয়েছে। কণার মনে ভার্সিটিতে পড়ার আনন্দ আছে ঠিকই, কিন্তু হাজার হাজার সমবয়সীর এই ভিড়ে সে ভীষণ একাকিত্ব অনুভব করে। কারোর সাথে কথা বলতে গিয়েও কেন যেন কুঁকড়ে যায় সে। টিএসসির মোড় থেকে ক্যাম্পাসের ভেতরের দিকে আপন মনে হেঁটে যাচ্ছিল কণা। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা কারোর সাথে তার সজোরে ধাক্কা লাগলো। ধাক্কাটা খুব একটা জোরালো না হলেও কণার পায়ের সমস্যা থাকার কারণে সে ভারসাম্য হারিয়ে ফেলল। কণা যখন নিশ্চিত যে সে শক্ত সিমেন্টের ওপর পড়তে যাচ্ছে, ঠিক তখনই কেউ একজন অত্যন্ত দ্রুত তার কোমর জড়িয়ে ধরে পতন থেকে রক্ষা করল। কণা ভয়ার্ত চোখে তাকাতেই দেখল সামনে ঘাড় পর্যন্ত লম্বা কালো চুলের এক কিশোরী দাঁড়িয়ে। মেয়েটার চোখে মুখে দুষ্টুমি আর এক চিলতে অমায়িক হাসি লেগে আছে। কণা নিজেকে সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। সে কিছু বলার সুযোগ পাওয়ার আগেই মেয়েটি হাত বাড়িয়ে দিয়ে বলল, হেই, আমি সার্কুলা, ওরফে সাকুরা। তোমার নাম কি সুন্দরী? কণা কিছুটা ইতস্তত করে নিচু স্বরে উত্তর দিল, কণা। সাকুরা তার কাঁধের ব্যাগটা ঠিক করে নিয়ে হাসি মুখে বলল, দেখলে তো, একদম সিনেমার হিরোর মতো এন্ট্রি নিয়ে তোমাকে পতন থেকে বাঁচিয়ে দিলাম। হাউ লাকি ইউ আর। সাকুরার কথা বলার অদ্ভুত আর মজার ভঙ্গি দেখে কণা না হেসে পারল না। তার এতদিনের গুমোট একাকিত্ব যেন এক নিমেষে হালকা হয়ে গেল। কণার হাসি দেখে সাকুরা কৃত্রিম গম্ভীর মুখে বলল, শোনো কণা, এভাবে হেসো না তো। কোনো হ্যান্ডসাম ছেলে যদি তোমাকে এভাবে জাপটে ধরতো তবে ব্যাপারটা দারুণ রোমান্টিক হতো। কিন্তু কপাল দেখো, তোমাকে ধরলাম আমি। একে তো মেয়ে, তার উপর আবার সিঙ্গেল। তোমার কপালটাই আসলে খারাপ। সাকুরার এমন সোজাসাপটা আর রসিকতায় কণা এবার সশব্দে হেসে উঠল। ক্যাম্পাসের এই ব্যস্তময় দিনে কণা বুঝতে পারল, দীর্ঘ 1 সপ্তাহ পর সে হয়তো অবশেষে একজনের সাথে কথা বলার মতো একটু সহজ জমি খুঁজে পেয়েছে। পরিচয়ের 1 মিনিটও পার হয়নি, অথচ সাকুরা কত সাবলীল আর ফ্রেন্ডলি ভাবে কথা বলছে। এটা ভেবেই কণা মনে মনে ভীষণ খুশি হলো। সাকুরার সঙ্গটা যেন এক পশলা বৃষ্টির মতো কণার সব জড়তা ধুয়ে দিচ্ছে। সাকুরা চোখের ওপর এসে পড়া চুলগুলো কানের পিছে গুজতে গুজতে জিজ্ঞেস করলো, তুমি কি এই বছর নতুন ভর্তি হয়েছ? কণা মাথা নেড়ে সায় দিল, হ্যাঁ। তুমি মনে হয় আমার সিনিয়র। সাকুরা এই কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। সে কপালে ভাঁজ ফেলে চরম অবাক হওয়ার ভান করে বলল, সত্যি করে বলো তো কণা, আমাকে দেখে কি খুব বয়স্ক বয়স্ক মনে হয়? মানে আমার স্ক্রিনে কি বলিরেখা দেখা দিচ্ছে? কণা হকচকিয়ে গিয়ে বলল, না তো, একদমই না। তাহলে তোমার কেন মনে হলো আমি তোমার সিনিয়র? আমি একদম টাটকা, ফ্রেশ আর নতুন, তোমার মতোই এই ব্যাচের। সাকুরা নাক কুঁচকে হেসে দিল। কণা এবার হেসে ফেলল। ও আচ্ছা, তাহলে তো আরো ভালো হলো। এভাবেই চলতে লাগলো তাদের এলোমেলো খুনসুটি। কিছুক্ষণ পর তারা ক্যাম্পাসের নরম সবুজ ঘাসের ওপর দিয়ে মুখোমুখি বসলো। সাকুরা সমানে বকবক করে যাচ্ছে, আর কণা মন্ত্রমুগ্ধের মতো তার নতুন বন্ধুর কথা শুনছে। আর্যজ ফিরে এসেছে তার নিজের আসল ঠিকানায়, বনানীর এক আকাশচুম্বী বিশাল বিলাসবহুল পেন্ট হাউসে। তেজস্বীর কাছাকাছি থাকার নেশা আর সাধারণ মানুষের মতো জীবন কাটানোর অভিনয় করতে গিয়ে সেজন্য নিজের আসল সত্তাটাকেই ভুলতে বসেছিল। যদিও এই বিশাল অট্টালিকার কৃত্রিম জাঁকজমকের চেয়ে ওই 20,000 টাকার ছোট ফ্ল্যাটেই তার মন বেশি টেকে, কিন্তু সেখান থেকে পুরো সাম্রাজ্য সামলানো এখন অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে হাবিব গ্রুপের সাথে ঝামেলাটা এখন চরম পর্যায়ে। হাবিব গ্রুপের চেয়ারম্যান হাবিব সাহেব যেমন অর্থলোভী, তেমনি প্রতিশোধ পরায়ণ। আর্যর কপালে ভাঁজ ফেলে ল্যাপটপে কিছু ডাটা চেক করছে আর ইভান তার পাশে বসে কফি খাচ্ছিল। ইভান শুধু আর্যর বন্ধু নয়, সে এখন আর্যর বিশাল এই বিজনেস সাম্রাজ্যের বিশ্বস্ত পার্টনার। ইভান নীরবতা ভেঙে বলল, হাবিব গ্রুপ আমাদের ওপর একদম ক্ষেপা হয়ে আছে আর্য। ওরা কিন্তু ছাড় দেওয়ার পাত্র নয়।
আর্য ল্যাপটপের কিবোর্ড থেকে হাত না সরিয়েই শান্ত গলায় পাল্টা প্রশ্ন করল। তো এখন আমার কি করা উচিত? ভয় পেয়ে লুকিয়ে থাকবো? ভয় পাওয়ার কথা বলছি না। ইভান চেয়ারটা ঘুরিয়ে আর্যর দিকে তাকালো। কিন্তু ওদের সাথে এই মাল্টি-বিলিয়ন ডলারের বিজনেস ডিলটা সরাসরি নাকচ করে দেওয়াটা কি ঠিক হলো? হাসান গ্রুপের চেয়ারম্যান কতটা ডেঞ্জারাস, হাবিব গ্রুপের চেয়ারম্যান কতটা ডেঞ্জারাস সেটা তুই ভালো করেই জানিস। ওরা এখন আমাদের সাপ্লাই চেইনে অ্যাটাক করার চেষ্টা করছে। আর্য এবার ল্যাপটপ বন্ধ করে শব্দ করে বন্ধ করলো। ইভানের চোখের দিকে তাকিয়ে দীর্ঘকণ্ঠে বলল, তোর কথা অনুযায়ী কি সমস্যা? কিছু লাভের জন্য আমিও ওদের সাথে হাত মেলাতাম? ইভান, ওরা কনস্ট্রাকশনের কাজে যে মানের ম্যাটেরিয়াল ব্যবহার করে তাতে ওই বিল্ডিংগুলো কয়েক বছরের মধ্যেই ধসে পড়বে। একবার ভেবে দেখেছিস? হাজার হাজার নিরীহ মানুষের প্রাণ যাবে এতে। সেই রক্তের দায়ভার কে নেবে? তুই? তুই নিবি? আমি সেটা বলছি না। ইভান দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু তুই বিনিয়োগ না করলেও তো অন্য কোনো গ্রুপ ঠিকই ওদের সাথে চুক্তিতে যাবে। দিন শেষে ওদের লাভ হবেই। হোক না, অন্তত আমি তো আমার দিক থেকে কোনো পাপে জড়ালাম না। আর্য উঠে দাঁড়িয়ে জানালার বড় কাচের ওপাশে রাতের শহরের দিকে তাকালো। আমি শুধু ডিল বাতিল করিনি, আমি হাবিব গ্রুপের আসল মুখোশটা সবার সামনে টেনে ছিঁড়ে ফেলতে চাইছি। এতে যদি আমার কিছু ব্যবসায়িক লস হয় তবু অন্তত লাখো মানুষের জীবন বাঁচবে। এটাই এখন আমার প্রধান প্রায়োরিটি। ইভান আর কিছু বলতে পারল না। আর্যর এই নৈতিকতার কাছে সে সব সময় হার মানে। তবে তার দুশ্চিন্তা অন্য জায়গায়। সে জানে এ লেভেলের মাফিয়া ব্যবসায়ীরা হার মেনে ঘরে বসে থাকে না। তারা সরাসরি শরীরের ওপর আঘাত করে। ইভান ফাইলটা এগিয়ে দিয়ে বলল, তোর সিদ্ধান্ত মেনে নিলাম। তবে আমাদের নতুন শিপমেন্ট যেটা দুবাই থেকে আসছে সেটা সিকিউরিটি বাড়াতে হবে। হাবিব গ্রুপ আমাদের পোর্ট ক্লিয়ারেন্স আটকে দেওয়ার চেষ্টা করছে। আর আমাদের লিগ্যাল টিমকে বলে দিয়েছি যাতে হাবিব গ্রুপের আগের সব ফ্রড কেসের তথ্যগুলো রেডি রাখে। তুই কি চাস এখনই আমরা এটা নিয়ে মিডিয়ায় যাই? আর্য অন্ধকার জানালার কাচের নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে শীতল গলায় বলল, এখনই না, আগে ওদের একটু লাফালাফি করতে দে। যখন ডিরেক্ট অ্যাটাক করবে তখন আমি ওদের চূড়ান্ত পতনের ব্যবস্থা করব। আপাতত আমার শেয়ার মার্কেটের দিকে নজর রাখ। ওরা যেন আমার এই স্টকে ধস নামাতে না পারে। রিদওয়ান ডিবি ব্যুরোর নিস্তব্ধ কক্ষে অত্যন্ত গুরুত্বের সাথে সেই দুটো খুনের কেস ফাইল নিয়ে স্টাডি করছিলেন। কপালে চিন্তার ভাঁজ আর চোখের নিচে ক্লান্তির ছায়া। তেজস্বী ভেতরে ঢুকিয়ে দেখল রিদওয়ান এতটাই মগ্ন যে তার উপস্থিতিও টের পায়নি। তেজস্বী হালকা শব্দ করে কাছে গিয়ে বসল। কি নিয়ে এত ভাবছো রিদওয়ান? তোমাকে তো সচরাচর এত আপসেট দেখা যায় না। তেজস্বী কৌতূহলী হয়ে প্রশ্ন করল। রিদওয়ান কপালে আঙ্গুল ঘষতে ঘষতে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার এই ক্যারিয়ারে অনেক জটিল কেস হ্যান্ডেল করেছি, কিন্তু এবারের মতো এত প্যারা আমি আর কোনো কেসে নিয়ে খাইনি। খুনিটা যেন এক ছায়া, যার কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছি না, কোনো কুল কিনারা নেই। তেজস্বী সোজা হয়ে বসে জিজ্ঞেস করলো, তুমি কি অ্যাডভোকেট দিলওয়ারা বেগম আর হাকিম শাহের মার্ডার কেসটার কথা বলছো? হ্যাঁ তেজস্বী, এই একটা বিষয় আমার মাথা ঘুরিয়ে দিচ্ছে। খুনি এতটাই প্রফেশনাল আর নিখুঁত যে ঘটনাস্থলে ওর কোনো ফিঙ্গারপ্রিন্ট, কোনো ধস্তাধস্তির চিহ্ন বা কোনো সিসিটিভি ফুটেজ কিচ্ছু রাখেনি। পুরো কুলুলেস একটা অবস্থা। তেজস্বী অবাক হয়ে বলল, তা কি করে সম্ভব? অপরাধীরা যতই অপরাধ লুকানোর চেষ্টা করুক না কেন, ছোটখাটো কোনো একটা সূত্র তো ফেলে যাবেই। প্রকৃতি খুনিকে একদম ছেড়ে দেয় না। তবে এই কেসটা একেবারেই ভিন্ন। রিদওয়ান বিরক্তির সাথে ফাইলটা বন্ধ করলো। তেজস্বীর হঠাৎ এক ধ্যানে রিদওয়ানের চোখের দিকে তাকিয়ে রইল। তার তীক্ষ্ণ গোয়েন্দা মস্তিষ্ক অন্য কিছু একটা ভাবার চেষ্টা করছে। তেজস্বী গম্ভীর গলায় প্রশ্ন করল, তুমি কি একদম গোড়া থেকে ঠিকভাবে ইনভেস্টিগেশন করেছিলে? কোনো ছোট্ট ডিটেলস মিস হয়ে যায়নি তো? রিদওয়ান কিছুটা আহত স্বরে বলল, মানে তোমার কি মনে হয় আমি নিজের কাজে গাফিলতি করব? উহুম, আমি সেটা আমি কথাটা সেভাবে বলিনি রিদওয়ান। তেজস্বী নরম গলায় বলল,
অনেক সময় আমাদের মন অন্য কোনো কারণে ডিস্ট্রাক্টেড থাকলে আমরা না চাইতেও খুব গুরুত্বপূর্ণ কিছু মিস করে ফেলি। রিদওয়ান কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই একজন কনস্টেবল এসে জানালো ডিআইজি মারুফ ইকবাল স্যার তাদের দুজনকে এখনই ডেকেছেন। রিদওয়ান আর তেজস্বী আর কথা না বাড়িয়ে স্যারের কেবিনে ঢুকলো। তেজস্বী প্রশ্ন করলো, স্যার কোনো ইমার্জেন্সি? মারুফ ইকবাল গম্ভীর মুখে ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে বললেন, এইমাত্র খবর এলো গুলশানে রাস্তার পাশের ময়লার স্তূপের ভেতর একটি অজ্ঞাত পরিচয়ের পুরুষের লাশ পাওয়া গেছে। স্থানীয়রা দেখে পুলিশে খবর দিয়েছে, পুলিশরা ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে। আর তারাই বলল ডিবি থেকে লোক পাঠাতে, ইমার্জেন্সি দরকার, তাই তোমরা দেরি না করে স্পটে চলে যাও। আর ইকরা কোথায়? তেজস্বী জানালো ইকরা আগামীকাল থেকে সরাসরি জয়েন করবে স্যার, ওকে দেরি করে না। এখনই বের হও এবং প্রতিটা আপডেট আমাকে জানাবে। রিদওয়ান এবং তেজস্বী বেরিয়ে গেল। রিদওয়ান যেন একটু বেশি নিশ্চুপ হয়ে আছে। ইকরাও একজন দক্ষ ডিটেকটিভ অফিসার, সে এতদিন একটা গোপন মিশনে থাকার কারণে জনসমক্ষে আসেনি। আগামীকাল থেকে সে অফিসিয়াল বুড়োতে আসবে। আজই তার আসার কথা থাকলেও তেজস্বীকে সে ফোনে জানিয়েছে তার একটা খুব জরুরি কাজ আছে, তাই সে শেষ মুহূর্তে পিছিয়ে গেছে। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। কে কে রমজানের রোজা রেখেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য প্রতিনিয়ত।